প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। কারেন্ট টিউটোরিয়ালের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা নিয়ে এই দেশ এই মানুষ বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো তোমরাও প্রস্তুত হয়ে যাও, আমার আলোচনা মনোযোগ দিয়ে শোনো। দেখি এই দেশ এই মানুষ এটা নিয়ে কি বলা হয়েছে। এই দেশ এই মানুষ এটার যে একটা আমাদের পাঠ্য বইয়ে আলোচনা আছে, তার মধ্যে আমি অল্প করে তোমাদের জন্য মর্মকথা বা সারমর্ম যেটা বলা হয় মূলভাব, ওই বিষয়ে অল্প করে তোমাদের বুঝিয়ে বলবো। কিন্তু তোমাদের বইয়ের পরিপূর্ণ রিডিংটা তোমরা মনোযোগ দিয়ে পড়ে নিবা। ঠিক আছে? আচ্ছা, দেখো, আমরা বাঙালি। আমরা বাংলা আমাদের কি মাতৃভাষা। আমাদের প্রিয় জন্মভূমি, প্রাকৃতিক বৈচিত্র্য, মানুষ ও ভাষার বৈচিত্র্যের অনন্য। এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে যুগ যুগ ধরে বসবাস করে আসছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সহ নানা ক্ষুদ্র জাতিসত্তা। আমাদের মধ্যে আরও রয়েছে পেশাগত বৈচিত্র্য। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, আবার কেউ কর্মকর্তা কর্মচারী। সবাই মিলে এ দেশকে গড়ে তুলেছেন। আমাদের আছে নানা উৎসব। মুসলমানদের ঈদুল ফিতর, ঈদুল আজহা, হিন্দুদের দুর্গাপূজা, বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের ইস্টার সানডে, আর বড়দিন হলো প্রধান উৎসব। আরও আছে রাখাইনদের সাংগ্রাই ও চাকমাদের বিজু উৎসব, আবার পয়লা বৈশাখ সর্বজনীন নববর্ষ উৎসব। এ দেশ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে মায়ের মতো ভালোবাসা দিয়ে আঁকড়ে রাখে। তাই এদেশে জন্মগ্রহণ করে আমরা ধন্য। ঠিক আছে? আসলে আমরা আমাদের বাংলাদেশকে খুব ভালোবাসি। আমরা বাঙালিরা বাংলাদেশে জন্মগ্রহণ করে আমাদের এই সুন্দর একটা দেশ, এটা আমাদের সবারই একটি কি প্রিয় দেশ। আমরা বাঙালি হিসেবে আমরা আমাদের কি ভাষাও কি বাংলা। তো এই জিনিসটা আমাদের এখানে অনেকগুলা সম্প্রদায় বাস করে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই একইভাবে, মানে কোনো হিংসা, বিদ্বেষ, ঘৃণা কিছুই থাকে না। একইভাবে আমরা বসবাস করি। তার মধ্যে খ্রিস্টান সহ নানা ক্ষুদ্র জাতিসত্তা আছে। ঠিক আছে? এক একটা জাতির এক একটা সত্তার এক একটা ধর্মের এক একটা উৎসব আছে। সবকিছু মিলে আমরা উপভোগ করি প্রত্যেকটা উৎসবগুলো। তার মধ্যে সবার জন্য একটা সার্বজনীন হয়ে আমরা সবাই এটাকে একইভাবে একই আনন্দে উপভোগ করি। সেটা কি জানো? সার্বজনীন নববর্ষ উৎসব। ঠিক আছে? এটা জেনে নিলাম। এবার এরপরে আসো আমরা কতগুলো শব্দার্থ জেনে নিই। শব্দার্থর মধ্যে আমরা যেগুলা মানে সারমর্ম হিসেবে আলোচনা করেছি, তার মধ্যেও এই জিনিসগুলো আমরা সব পেয়েছি। এবার এর অর্থগুলোকে আমরা একটু বুঝে নেব। সৌভাগ্য, ভালো ভাগ্য, তাই না? প্রকৃতি, নিসর্গ। প্রকৃতি, এই যে দেখো আমাদের চারপাশে অনেক দৃশ্য দেখা যায়, যেমন পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, সব কিছু কি সৃষ্টিকর্তার সৃষ্টির মধ্য দিয়ে এগুলো আমরা চতুর্পাশে দেখতে পারি। ওইটার অর্থকে আমরা, প্রকৃতিটা আরো সহজ, তার মধ্যে আরেকটা অর্থ আছে, তবে এটাও আমরা জেনে নিচ্ছি। যেটা হচ্ছে প্রকৃতি অর্থ নিসর্গ। ঠিক আছে? বৈচিত্র্য, বিভিন্নতা। বেলাভূমি, সমুদ্রের তীরে বালুময় স্থান। সমুদ্রে, যেমন সমুদ্র সৈকতে গেলে আমরা দেখতে পাই তার পাশে অনেকগুলা বালু, সমুদ্রের তীরে বালুচর দেখা যায়। যেমন বলতে গেলে কক্সবাজার সমুদ্র সৈকত, সবাই তোমরা দেখে নিয়েছো। আরো প্রান্তর, মাঠ, বড় মাঠ, সবার থেকে একটা স্কুলেও আমরা বড় মাঠ আছে, ওটা আমরা জানতে পারি। স্বজন, আত্মীয়। সার্থক, সফল। সাংগ্রাই, সাংগ্রাই হচ্ছে রাখাইনদের নববর্ষ উৎসব। বিজু, চাকমাদের বর্ষবরণ উৎসব। এক একটা
মানে ধর্মের এক একটা উৎসব আছে। এটা সাংগ্রাই হচ্ছে রাখাইনদের, বিজু চাকমাদের উৎসব। ঠিক আছে? শিক্ষার্থীরা এবার আসো আমরা কতগুলো শূন্যস্থান পূরণ করি। উপযুক্ত শব্দ বসিয়ে আমরা শূন্যস্থানগুলো পূরণ করে নিব। যেমন দেখো আমাদের যে খালি ঘরে একটা আমরা ১ থেকে ৬ পর্যন্ত শূন্যস্থানের জায়গায় প্রতিটা লাইনে একটা খালি ঘর আছে। এই খালি ঘরে প্রত্যেকটা একটা শব্দ এখানে দেয়া আছে। যেটা শুদ্ধ হবে সেটা আমরা সঠিকভাবে এখানে বসিয়ে শূন্যস্থান পূরণ করে সঠিক বাক্যটি পড়ে নিব। ঠিক আছে? আসি তাহলে। আমাদের দেশ যে আমরা এ দেশে জন্মেছি। আমাদের কি? কি হতে পারে? আমরা এখানে অনেকগুলো শব্দ আছে যেগুলো যেমন প্রকৃতি, সৌভাগ্য, বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্তর, সার্থক। এখান থেকে কোনটা আমাদের জন্য এখানে প্রযোজ্য হবে? এটা আমরা এখান থেকে বেছে নেব। দেখি তোমরা বুঝে গেছো কোনটা হতে পারে। দেখি এবার মিলিয়ে দেখি। আমাদের সৌভাগ্য যে আমরা এদেশে জন্মেছি। ঠিক আছে? এবার আসো আমাদের দেশে রয়েছে সুন্দর কি? কি হতে পারে? সুন্দর বলো তো কি হতে পারে? দেখি তোমাদের সাথে মিলে গেছে কিনা? প্রকৃতি। ঠিক আছে? এরপরে আসি পরেরটাতে। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রে? কি হতে পারে? কোথায় পাহাড়, কোথায় এর মধ্যে আমাদের যে শব্দটা হবে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো কোনটা হবে। দেখি আমার সাথে মিলিয়ে। এর সমুদ্রের বেলাভূমি। এরপর আসো একই দেশ অথচ কত ড্যাশ। একই দেশ অথচ কত বৈচিত্র্য। ঠিক আছে? এরপরে দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, ড্যাশ, পাহাড়, সমুদ্র এসব কি? ড্যাশে কি হবে? এসব। দেখো এখানে মাত্র ২টা শব্দ বাকি আছে। আমাদের আছে ২টা শূন্যস্থান। ২টা শূন্যস্থানে উপযুক্ত কোন ২টা শব্দ বসবে? ঠিক আছে? এই দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, ড্যাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এইসব কি? এবার কালীঘরে বসছে প্রান্তর। এই দেশকে ভালোবাসার মধ্য দিয়েই দেশ হয়ে উঠবে আমাদের জীবন। কি হয়ে উঠবে? এই যে একটা আছে, এটা সবাই পেরে যাব আমরা। এই যে দেখেন এখন দেখো এটা একটাই বাক্য। এই বাক্যটা পূরণ করতে গেলে একটাই শব্দ বাকি আছে। এই শব্দটাই এখানে বসবে। জাস্ট কালীঘরে এসে বসে যাবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়ে সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। ঠিক আছে? এরপর আসি প্রশ্ন তৈরি। প্রশ্ন তৈরিটা কিভাবে করব? আমাদের প্রশ্ন তৈরি করতে গেলে কি করতে হবে সেই জিনিসটা একটু দেখে নিই। নিচের অনুচ্ছেদ অবলম্বনে ৩টি প্রশ্ন তৈরি করো। এটা যদি বলা থাকে তখন আমাদের অনুচ্ছেদকে কি মনোযোগ দিয়ে পড়তে হবে। ঠিক আছে? মনোযোগ দিয়ে অনুচ্ছেদ পড়ার মধ্যে কি রকম প্রশ্ন তৈরি করব সেটা আমরা খুঁজে নিতে পারবো। ঠিক আছে? কিন্তু অনুচ্ছেদটি যদি আমরা ভালো মতো করে না পড়ি কিন্তু প্রশ্ন কিভাবে বানাবো সেটা কোনোদিনও মিলাতে পারবো না। নিচের অনুচ্ছেদ অবলম্বনে ৩টি প্রশ্ন তৈরি করা বলছে। ৩টি প্রশ্ন তৈরি করতে গেলে এটাকে কি করতে হবে? আমাদের পড়ে নিতে হবে। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এইসব। এগুলা কি বলছে? এইসব হচ্ছে দেশ মানে। এরপরে আসো দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এইসব। এটা হচ্ছে কি দেশ মানে। তো এই লাইন থেকে যদি আমরা প্রশ্ন বানাতে যাই আমাদের কি করে আমরা প্রশ্ন করতে পারি সেটা বলো তো? আমাদের এখানে অলরেডি দেয়া হয়ে গেছে দেশ মানে। দেশ মানে বলতে গেলে এইসব কি কোথায় আছে? দেশে আছে। সেজন্য আমরা এটা বলবো দেশ মানে কি? দেশ মানে কি? দেশ মানে কোথায়? দেশ মানে কিসে? এসব কোনো প্রশ্ন এখানে আসবে না। তাই আমরা বলতে পারি এখানে প্রশ্ন আকারে দেশ মানে কি? দেশ মানে কি বলতে গেলে দেশ মানে এর মানুষ, নদী, প্রান্তর, আকাশ, পাহাড়, সমুদ্র এইসব। ঠিক আছে? এবার আসি পরের লাইনে। দেশ হলো জননীর মতো। ঠিক আছে? এখানে আমরা আরেকটা প্রশ্ন খুঁজে পেয়েছি। বলো তো কি হতে পারে? দেশ হলো জননীর মতো। কিসের মতো? জননীর মতো। তার মানে আমরা বলতে পারি দেশ মানে দেশ হলো কিসের মতো? দেশ হলো জননীর মতো।
জননী যেমন স্নেহ, মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনি আমাদের বাঁচিয়ে রেখেছে। এ দেশকে আমাদের ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়ে সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। তারপরে দেখো, আমাদের আগলে রাখে, দেশও তেমনি আমাদের বাঁচিয়ে রেখেছে। ঠিক এর মধ্যে আমাদের প্রশ্ন কিরকম করে নিতে পারি দেখো। তো যদি জননী যেমন স্নেহ, মায়া ও মমতা, জননী বলতে কাকে বোঝাচ্ছে? মা। যদি সবকিছু দিয়ে আমাদেরকে আগলে রাখেন, দেশও তেমনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। দেশ আমাদের কি করছে? বাঁচিয়ে রেখেছে। তারপরে এর এ দেশকে আমাদের ভালোবাসতে হবে। ঠিক আছে? এইখানের মধ্যে এই প্রশ্নটা এখন আমরা কি নিতে পারবো? আমরা কাকে ভালোবাসবো এবং কাকে ভালোবাসতে হবে? যে এইসব কিছু যে বাঁচিয়ে রেখেছে এবং কাদেরকে আমরা ভালোবাসা দিয়ে আঁকলে রেখেছে, এইসবের উপর নির্ভর করে বলতে হবে কি কাকে আমাদের ভালোবাসতে হবে। ঠিক আছে? এ দেশকে আমাদের ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়ে সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। ঠিক আছে? এ দেশকে ভালোবাসার মধ্য দিয়ে সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। কিভাবে আমাদের জীবন সার্থক হয়ে উঠবে? এটা প্রশ্ন করতে পারি না? হ্যাঁ, পারি। তাই দেশকে ভালোবাসার মধ্য দিয়ে সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। ঠিক আছে? এখন এই দেখো আমরা যেগুলো বলাতে যে প্রশ্নগুলো পেয়েছি সেগুলা। এই যে দেখো এবার কি দিয়ে প্রশ্ন করেছি? দেশ মানে কি? কাকে দিয়ে প্রশ্ন করেছি? কাকে আমাদের ভালোবাসতে হবে। ঠিক আছে? কিভাবে দিয়ে প্রশ্ন করেছি? কিভাবে আমাদের জীবন সার্থক হয়ে উঠবে? এবার দেখি পরবর্তী অপশনে। এবার আমাদের পরবর্তী অবস্থায় যেটা আমরা পড়ব সেটা হচ্ছে যুক্তবর্ণ, বিভাজন ও বাক্যে প্রয়োগ। যুক্তবর্ণ বিভাজন ও বাক্য প্রয়োগ। যুক্তবর্ণকে ভেঙে এখানে একটা কি করব? বাক্যর জন্য একটা শব্দ, ওইটা দিয়ে আমরা একটা বাক্য তৈরি করব আবার। ঠিক আছে? যুক্ত বর্ণের পরে একটা কি হবে? সেটা কি রকম দেখে নিচ্ছি। দন্ত স-এ ট সমান কি হয়? এটাকে বাংলায় দন্ত স যোগ ট। এটাকে আমরা একটা কি করব? দন্ত স-এ ট দিয়ে একটা যে আমরা একটা বাক্য তৈরি করব, তার জন্য একটা আমাদেরকে শব্দের দরকার হবে। সেটা হবে কি? স্টেশন। ঠিক আছে? তো যুক্ত বর্ণকে যখন ভেঙে দন্ত স-এ ট হয়েছে সেটাকে আমরা একটা বাক্য বর্ণ নিলাম, সেটা হচ্ছে কি শব্দ নিলাম, একটা শব্দ নিলাম, ওই শব্দটা হচ্ছে কি স্টেশন। এটা থেকে আমরা একটা বাক্য তৈরি করব। সেটা হচ্ছে কি গাড়ি স্টেশনে পৌঁছলো। ঠিক আছে? দন্ত নয় দ। দন্ত নয় দকে ভাঙলে কি হয়? দন্ত ন যোগ ধ। যুক্ত বর্ণে আসে কি সন্ধ্যা। দন্ত স দন্ত নয় ধ জফলা আকার কি হয়েছে? সন্ধ্যা। সন্ধ্যায় কোথায় যায়? সন্ধ্যায় বাড়ি যায়। ঠিক আছে? দন্ত স-এ কি আছে? ব। এটাকে ভাঙলে কি হয়? দন্ত স যোগ ব যোগ ফলা। এটাকে আমরা যুক্ত বর্ণর সাথে যখন আমরা এটাকে ভাঙবো, শুদ্ধ বানানে আমরা অনেক সময় বলি ফেলি দন্ত স-এ ব, কিন্তু এটার উচ্চারণ এবং শুদ্ধ বানান হচ্ছে কি দন্ত স যোগ ব ফলা। ঠিক আছে? তাই এটাকে আমরা যখন এই যুক্ত বর্ণ থেকে যখন আমরা একটা এই ব্যঙ্গে একটা শব্দ তৈরি করব, শব্দটা হচ্ছে কি অস্বীকার। দন্ত স ব ফলা দীর্ঘ ইকার স-এ ব দীর্ঘ ইকার ক আকার ববিন্দর কি হয়েছে? অস্বীকার। লোকটি সব অভিযোগ অস্বীকার করল। তারপরে ময় পকে যখন ভাঙব, ম যোগ প, তখন যদি আমি একটা কি এই বাক্য তৈরি করতে যাব, তখন এই যুক্ত বর্ণকে ভেঙে তখন একটা কি হবে? শব্দ। শব্দটা হচ্ছে কি দন্ত স ময় প কয় কি হয়েছে? সম্পর্ক। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা উচিত। এরপরে আসে দন্ত নয়ে কি আছে? ত। দন্ত ন যোগ ত, তখন কি হয়? দন্ত নয় ত। তো বৈজ্ঞার্য দন্ত নয় ত রস্যকার কি হয়েছে? জন্তু। হাতি বিশাল জন্তু। তারপরে মূর্ধন্য স-ই ঠ। মূর্ধন্য স যোগ ট সমান মূর্ধন্য স-ই ঠ। এটাকে হয় না? সেই জন্য পৃষ্ঠা। পয়ে কি আছে? রিকার আছে মূর্ধন্য স-ই ঠ আকার পৃষ্ঠা। বইটিতে ১০০টি পৃষ্ঠা আছে। এটা হচ্ছে বাক্য। চয়ের সাথে চ যুক্ত হয়ে কি হচ্ছে? চয়ে ছ হয়েছে। তখন ছ যোগ ছ। তখন এখন একটা কি হবে? এই বর্ণ দুটাকে ভাঙার পরে একটা শব্দ হবে। এটা হচ্ছে কি
তারপর গয়ে রস্যকার চয়ে চ, গুচ্ছ। গুচ্ছ থেকে আমরা বাক্য তৈরি করতে গেলে এক গুচ্ছ রজনীগন্ধা কিনেছি। ঠিক আছে? প্ররফলা, প যুগ রফলা, তখন শব্দ হয় কি? প্রশ্ন। ঠিক আছে? প্রশ্ন। প্রশ্ন যখন হয়, পরীক্ষা প্রশ্ন কঠিন হয়েছে, পরীক্ষার প্রশ্ন কি হয়েছে? কঠিন হয়েছে। এর সাথে এই যুক্ত বর্ণগুলা যখন ভেঙে আমরা একটা বাক্য তৈরি করেছি, এই বাক্যগুলাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা এখানে দিয়েছি। তোমরা এগুলো বারবার কি করবা? চর্চা করবা, প্র্যাকটিস করবা, দেখবে যে আরো সহজ হয়ে যাবে। এবার আসো এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ, একটা কথা থাকবে, সেটাকে সংক্ষেপে ছোট একটা অক্ষরে যখন আমরা সেটা ছোট করে বোঝাবো, তখন ওইটাকে একটা বড় আকারের কথা থেকে যখন ছোট আকারে বোঝাবো, সেটাকে আমরা কি এক কথায় প্রকাশ হিসেবে নিতে পারি। কারণ এক কথায় প্রকাশ মানে অল্প কথা, যেটাকে বড় বাক্য থেকে ছোট একটা বাক্যে কি করতে হবে? প্রকাশ করতে হবে অল্প কথায়, যেটা বলে। অহংকার নেই যার, সেটাকে ছোট করে বলতে গেলে, এক কথায় বলতে গেলে কি হয়? নিরহংকার। আপন যে জন, সেটাকে কি বলে? আপন জন। সমুদ্রের তীরে বালুময় স্থান, সেটাকে বলে বেলাভূমি। জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান, প্রান্তর। ভালো ভাগ্য, সৌভাগ্য। লোকজনের বসতি রয়েছে এমন জায়গা, জনপদ। বাংলায় কথা বলে যারা, বাঙালি। নতুন বছরকে বরণ করার উৎসব, নববর্ষ। যা বলার যোগ্য নয়, অকথ্য। একের সঙ্গে অন্যের, এটাকে বলে পরস্পর। ঠিক আছে? এবার আসি বিপরীত শব্দ। বিপরীত শব্দ বলতে একটা বাক্যের একটা শব্দের আরেকটা শব্দকে, একটা শব্দের মধ্যে আরেকটা বিপরীত একটা অর্থ, সেটাকে বিপরীত শব্দ হিসেবে নিতে পারি। কিন্তু এবার দেখো, এখানে আমি অনেকগুলো বিপরীত শব্দ দিয়েছি, তার মধ্যে তোমাদের সেটিও আরো অনেকগুলো থাকতে পারে, এখান থেকে আরো বিস্তারিতভাবে পড়ে নিতে পারবা। এখানে দেখো আমি যা দিয়েছি: সৌভাগ্য, দুর্ভাগ্য। আপন, পর। সার্থক, ব্যর্থ। সফল, বিফল। সার্থকতা, ব্যর্থতা। আলো, অন্ধকার। অড়ল, সচ্ছল। নদী, গান। স্রোত, বিম্ব। স্রোত, স্রোতে স্নেহীও বলা যায়, নদী স্রোত যেটা যায় সেটাকে বলে স্নেনী। তারপর সমুদ্র, সাগর, পাথার। তারপরে জননী, মা বা মাতা, এটা আমরা সবাই জানি। এবার আসো পাঠ্যপুস্তকের অনুচ্ছেদ। পাঠ্যপুস্তকের অনুচ্ছেদের মধ্যে নিচের অনুচ্ছেদটি পড়ে 1 ও 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। তার মানে কি, পাঠ্যপুস্তক থেকে যে একটা অনুচ্ছেদ ওখানে দেয়া থাকবে, সেটাকে আমাদেরকে মনোযোগ দিয়ে পড়ে নিতে হবে। তারপর এখান থেকে পড়ে নেওয়ার পর 1 ও 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবো। ঠিক আছে? 1 ও 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের আগে অনুচ্ছেদটি ভালো করে মনোযোগ দিয়ে পড়ে নিতে হবে। আচ্ছা, আমি পড়ে নিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো। একই দেশ অথচ কত বৈচিত্র্য, এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু, আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান। সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। এরকম খুব কম দেশেই আছে। আবার আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে। বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে অপরজনকে সাহায্য করছে, গড়ে তুলছে এই দেশ। ঠিক আছে? এর মধ্যে আমাদের 1 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। দেখি 1 নম্বর প্রশ্নে কি বলা আছে এবং 2 নম্বর প্রশ্নে কি বলা আছে। আমরা তো অনুচ্ছেদটি পড়ে নিয়েছি। এবার অনুচ্ছেদ থেকে আমাদের এই পড়াগুলোর উত্তর কি করব? খুঁজে বের করব। দেখো, 1 নম্বর প্রশ্নে দেয়া হয়েছে নিচের যে কোনো 5টি শব্দের অর্থ লিখো। এখানে শব্দের অর্থ দেয়া আছে, এখান থেকে আমাদের 5টি লিখতে হবে।
তার মধ্যে একটা দেয়া আছে সাহায্য, আরেকটা বৈচিত্র্য, আরেকটা বেলাভূমি, আরেকটা দরকার, বিজু, শ্রদ্ধা, জননী। এই শব্দের অর্থগুলোর অর্থ আমরা যেগুলো আমরা কিছুক্ষণ আগে অনুচ্ছেদে পড়েছি ওখান থেকে আমরা এখানে বের করে নিতে পারবো। ঠিক আছে? ২ নম্বরে কি বলেছে? নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের যেকোনো ২ টি সম্প্রদায়ের প্রধান উৎসবের নাম লেখো। ঠিক আছে? দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশের কোন কোন পেশার মানুষ বাস করে? তারা একে অপরকে কিভাবে সাহায্য করছে? ৩ টি বাক্য লেখো। এরপরে আছে ৩ নাম্বার প্রশ্নের মধ্যে কি আসছে? দেখো, দেশকে কার সাথে তুলনা করা হয়েছে? দেশের উন্নয়নের জন্য তোমরা ৩ টি করণীয় লিখো। এখন তোমার ৩ টি করণীয় জিনিস লিখতে গেলে আমরা যে অনুচ্ছেদ পড়েছি ওখান থেকে পেয়ে যাব। তাই না? এবার দেখি আমরা এই প্রশ্নের উত্তরে আমরা কি, কি করে এগুলা তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। হ্যাঁ? নিচের যেকোনো ৫ টি শব্দের অর্থের মধ্যে এবার পড়ে নিচ্ছি সাহায্য, বৈচিত্র্য, বেলাভূমি, দরকার, বিজু, শ্রদ্ধা, জননী। সাহায্য হচ্ছে সহায়তা। বৈচিত্র্য বিভিন্নতা। বেলাভূমি সমুদ্রের তীরের বালুময় স্থান। এগুলো আমরা কিন্তু আগে পড়ে ফেলেছি। ওখান থেকে আমাদের উত্তর দিতে একদম সহজ। কারণ আমরা এগুলো আলোচনাও করে ফেলেছি। আবার এগুলো আমরা একটু আগে পড়েছি সেখান থেকে আমাদের এক প্রকার বলতে গেলে মুখস্থ হয়ে গেছে। দরকার প্রয়োজন। বিজু চাকমাদের বর্ষবরণ উৎসব। শ্রদ্ধা সম্মান। জননী অর্থ হচ্ছে কি মা। এরপরে প্রশ্নের জন্য যেতে হলে আমরা অনুচ্ছেদ থেকে এরপরে প্রশ্নের যে উত্তরগুলা সেগুলা খুঁজে বের করে এখানে লিখব। ঠিক আছে? বাংলাদেশে যে কোনো ২ টি সম্প্রদায়ের প্রধান উৎসবের নাম লেখার জন্য বলেছিল। সেটা আমরা লিখতে গেলে লিখব বাংলাদেশের ২ টি সম্প্রদায়ের ২ টি করে প্রধান উৎসবের নাম হলো ১ মুসলমান ঈদুল ফিতর ও ঈদুল আজহা। তারপরে খ্রিস্টান ইস্টার সানডে ও বড়দিন। ঠিক আছে? এবার পরের প্রশ্নে আসি বাংলাদেশে কোন কোন পেশার মানুষ বাস করে? তারা একে অপরকে কিভাবে সাহায্য করেছে ৩টি বাক্যে লেখো। ঠিক আছে? বাংলাদেশে নানা পেশার মানুষ বাস করে। যেমন জেলে, কুমার, কৃষক, অফিসে কর্মকর্তা কর্মচারী ইত্যাদি। তারা নানাভাবে একে অপরকে সাহায্য করেছে। এই সম্পর্কে ৩টি বাক্য হলো কৃষক ও জেলে আমাদের খাবার যোগান দেন। ঠিক আছে? কামার, কুমার ও তাঁতি আমাদের ব্যবহারের জিনিসপত্র যোগান দেন। তারপরে ৩ নম্বরে আসছে কর্মকর্তা কর্মচারীরা মানুষকে সেবা দেন। ঠিক আছে? এখন আমাদের অনুচ্ছেদের আলোকে এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখানে পেয়ে গেছি। ঠিক আছে? অনুচ্ছেদটি কিন্তু ভালো করে পড়তে হবে। অনুচ্ছেদ যদি ভালো করে না পড়ি এইগুলা জিনিসগুলো বের করতে পারবো না। এখন আমরা অনুচ্ছেদের মধ্যে এইসব জিনিসগুলো আমরা পেয়ে গেছি। তাই আমরা উত্তরগুলোও দিতে খুব সহজে আনসার করা ও সব খুব সহজে করে ফেলতে পারবো। এবার আসি আমাদের পাঠ্যপুস্তক অনুচ্ছেদ থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। তো নিচের প্রশ্নগুলোর উত্তরের মধ্যে একটা প্রশ্ন আমাদের ৩টার মধ্যে একটা বাকি আছে। সেটা কি রকম প্রশ্নের উত্তর আমরা এবার একটু দেখে নিই। দেশকে কার সাথে তুলনা করা হয়েছে? ঠিক আছে? দেশের উন্নয়নের জন্য তোমার ৩টি করণীয় লেখো। দেশকে কার সাথে তুলনা করা হয়েছে বলছে? কার সাথে? দেশের উন্নয়নের জন্য তোমার ৩টি করণীয় লিখো। দেশকে মমতাময়ী মায়ের সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে? দেশের উন্নয়নের জন্য আমার ৩টি করণীয় হলো আমি দেশকে ভালোবাসবো। তারপরে পরিবেশ দূষণমুক্ত রাখবো। তারপরে সম্পদের অপচয় করব না। ঠিক আছে? এই আমাদের শেষ প্রশ্ন। ৩টা প্রশ্নের মধ্যে এখন ৩টা প্রশ্নের উত্তর দেয়া হয়ে গেছে। তোমরা ভালো করে মনোযোগ সহকারে পড়ে নিবা এবং এগুলা শিটের মধ্যেও আরো বিস্তারিতভাবে আলোচনা থাকবে। তাই শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে, নিরাপদে থাকবে। তার মধ্যে কিন্তু পড়াশোনা করতে হবে। এখানে তো আমি তোমাদেরকে কঠিনগুলাকে অনেক সহজভাবে আলোচনা করে দিয়েছি। এরপরেও তোমরা শিটের মধ্যে যা বিস্তারিত থাকবে তা সুন্দর করে পড়ে নিবা। সবাইকে ধন্যবাদ।